বৃত্তের অনেকগুলো পার্ট আছে, আমরা যে এটাকে বলে বৃত্ত কলা, বৃত্তের আংশিক। হ্যাঁ, কেন্দ্র থেকে তার একটা কোনো একটা খণ্ডিত অংশ, যেমন আপনি মনে করেন কেক কাটার সময় আমরা যদি বার্থডে কেক, গোলাকার কেক যখন আমরা যদি কেন্দ্র থেকে এরকম কেটে নিই একটা পিস, তাহলে ওই পিসটাই হলো বৃত্তকলা, এইটুকুর ক্ষেত্রফল। এটা জানতে চাই অনেক সময়। আর বৃত্তাংশ মানে বৃত্তের অংশ বিশেষ কোনো একটু চাপ এবং ওই জায়ের মধ্যে, দুইটা পয়েন্টের মধ্যে যেই চাপ হয় এবং যেই জায় হয় সেইটুকুর মধ্যে যে অংশটা পাওয়া যায় সেটা বৃত্তাংশ। আর বৃত্তচাপ তো আমরা জানি বৃত্তের খণ্ডিত অংশ। ঠিক আছে, এখন দেখেন আপনাদের আমি আরেকটু ক্লিয়ার করি বিষয়টা, একটু ভালোভাবে ক্লিয়ার করি। এটা হলো এইটুকু জিনিসকে আমরা জায়া বলতে পারি। খেয়াল করে দেখেন, দেখেন এইটুকুকে আমরা জায়া বলতে পারি। ঠিক আছে, মানে পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জায়া বলে। আর এইটুকুর মধ্যে যে বক্ররেখাটা পাওয়া যাচ্ছে সেটা হলো চাপ, এই যে নিচেও লিখছি এটা চাপ বা বৃত্তচাপ। ঠিক আছে, আচ্ছা, আর এই কেন্দ্রগামী জায়গাকেই বলা হয় ব্যাস। ধরেন এই কেন্দ্র দিয়ে গমনকারী, এটা 30তম বিসিএস, এটার ডেফিনেশনটা আসছিল 30তম বিসিএস। এই দেখেন, এই যে এখন আমরা জানি ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, তো এটা এই পুরোটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তো এটা কততমতে আসছিল? 30তম বিসিএসে আসছিল। বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী জ্যাকে কি বলে? কেন্দ্রগামী জ্যাকে কি বলে? ব্যাস বলে। এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, ওইটা দিয়ে 34তম বিসিএসে একটা প্রশ্ন আসছিল। বৃত্তের ব্যাসই, এটা পরবর্তী পেজে লেখা আছে, অবশ্য সংখ্যাগুলো লেখা আছে। বৃত্তের ব্যাসই লেখেন সবাই, হ্যাঁ, বৃহত্তম জ্যা। তো অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার চাপ মানে কি, জ্যা মানে কি, এগুলো বুঝি না। তো আশা করি আজকে খুব ভালোভাবে বোঝা যাবে। বৃত্তকলা, বৃত্তাংশ, এই যে বৃত্তচাপ, কোন বক্ররেখাটুকু হলো বৃত্তচাপ, আর এই সরলরেখা পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে বলে জ্যা, আর পরিধির যে কোনো খণ্ডিত অংশকে বলে চাপ। আর এই সম্পূর্ণ বর্ডার যেটা আছে, এই যে বক্ররেখা, সেটা হলো পরিধি। তো একটা প্রশ্ন, খুবই কমন একটা প্রশ্ন চলে আসে, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত আর্যভট্ট সর্বপ্রথম 22/7 যেটা আবিষ্কার করেন, তার পরবর্তীতে এটাকে পাই দ্বারা প্রকাশ করেন, একটা গ্রিক অক্ষর পাই দ্বারা প্রকাশ করেন। ওইটা প্রায়ই পরীক্ষায় আসে এবং এটা একটা ইন্টারন্যাশনাল সংখ্যা, পাই, আন্তর্জাতিক সংখ্যা। এবং বিশ্ব পাই দিবস প্রচলিত আছে, বিশ্ব পাই দিবস প্রচলিত আছে মার্চ মাসের 14 তারিখ, মানে 3.14। এই যে দেখেন পরিধি আর ব্যাসের যে অনুপাত, পরিধি, এটা একটা প্রশ্ন, এটা একটা পিএসসির একটা প্রশ্ন, কিন্তু এটা পরিধি আর ব্যাসের অনুপাতটাই হলো 22/7, যেটার আধুনিক মান আমরা বলি 3.14। আর এখান থেকে বিশ্ব পাই দিবস আছে মার্চ মাসের, দেখেন মার্চ মাসের 14 তারিখ, 14তম দিন বিশ্ব পাই দিবস। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, যেটা আর্যভট্ট এই ভারতবর্ষে আবিষ্কার করেছিল, এই জন্য এটা পরীক্ষায় আসে। তো আমি এবার আরো যেই বৃত্তের সমীকরণ, উপবৃত্ত, অধিবৃত্ত, সবগুলো আপনাদের দেখাবো আজকে, সবগুলো দেখাবো। তো এই বিষয়টা আছে মন্ডলস ম্যাজিক ম্যাথ বইয়ের 446 আর 47 নম্বর পৃষ্ঠায়, এই সবগুলো বিষয় দেওয়া আছে। আমি শুরুতেই দেখে নিচ্ছি, মন্ডলস ম্যাজিক ম্যাথ বইয়ের 446-47 পৃষ্ঠায় খুব সুন্দর করে এগুলো দেওয়া আছে। দেখেন, আমি আপনাদের যতটুকু আলোচনা হয়েছে, আমি লাইভটা থাকবে, দেখেন এই যে সংজ্ঞাগুলো এত সুন্দর করে দেয়া। দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্কে একটি নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি চলমান বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। মানে বৃত্ত একটা দ্বিমাত্রিক বস্তু। এটা দিয়ে আসছিল 32তম বিসিএস, 32তম বিসিএস মানসিক দক্ষতা একটা প্রশ্ন আসছিল যে বর্গ যদি ঘনক হয় বৃত্ত তাহলে কি? খেয়াল করেন, বৃত্ত দ্বিমাত্রিক, মানে বর্গ হলো দ্বিমাত্রিক, সেটা যদি ঘনক হয়, বর্গটা ত্রিমাত্রিক হয়ে গেল, বর্গের ত্রিমাত্রিক হলো ঘনক, তাহলে বৃত্তের ত্রিমাত্রিক হচ্ছে গোলক, স্পেয়ার। ঠিক আছে, এটা একটা আসছিল। আচ্ছা, একটা সঞ্চার পথ আর কি, ওকে, চলমান। পরিধি মানে সার্কামফারেন্স, বৃত্তের দৈর্ঘ্যকেই পরিধি বলে। দেখেন পরিধির আরেক নাম পরিসীমা, এভাবে আরেকবার পরীক্ষায় আসছিল। বৃত্তের পরিসীমা দিয়ে একবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। বৃত্তের পরিসীমা মানে পরিধি মানে পরিসীমা, এটা মনে রাখতে হবে, তার যে টোটাল দৈর্ঘ্যটা। তারপরে আর্ক, বৃত্তচাপ, পরিধির যে কোনো খণ্ডিত অংশকে, দেখেন যে কোনো খণ্ডিত অংশকে চাপ বলে। তারপরে পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক যে সরলরেখা তাকেই জ্যা বলে। মানে জ্যা হলো একটা সরলরেখা, আর চাপ হলো একটা বক্ররেখা। রেখা দুই প্রকার, সরলরেখা, বক্ররেখা। কেন্দ্র দিয়ে গমনকারী জ্যাকেই বলা হয় ব্যাস। এই দেখেন 30তম বিসিএসে আসছিল।
বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। এই সংখ্যাটা আসছিল এনবিআর 15 সালে, 2015 সালে এনবিআর পরীক্ষা আসছিল, এরপরে অন্যান্য পরীক্ষা আসছে। ব্যাসার্ধের সংজ্ঞা আর ব্যাসের সংজ্ঞা প্রায়ই আসে, এই যে এই দুইটা সংজ্ঞা ডেফিনেশন পরীক্ষায় প্রায়ই পাওয়া যায়, সবাই মার্কিং করে রাখেন। এবার আমি আপনাদের অত্যন্ত চমৎকার কিছু প্রশ্ন দেখাবো যেগুলো উপবৃত্ত অধিবৃত্ত প্রায়ই পরীক্ষায় আসতেছে। বৃত্তের সমীকরণ নিয়ে আলোচনা করবো, দেন সূত্র, সূত্রের পরে উপপাদ্য, উপপাদ্যের পরে ম্যাথ এবং ট্রিক, চাকার অঙ্ক আছে, ঘোড়ার গাড়ির অঙ্ক আছে, 5 থেকে 10 সেকেন্ডের সবগুলো অঙ্ক দেখাবো আজকে। 5 থেকে 10 সেকেন্ডের বেশি জ্যামিতি প্রশ্ন হোক, বীজগণিত হোক, পাটিগণিত হোক, 5 থেকে 10 সেকেন্ড টেকনিক সব আমার কাছে পাওয়া যাবে, ঠিক আছে? এবং এই মন্ডোস ম্যাজিক ম্যাথ বইটাতে সবই পাওয়া যাবে, না আমি ম্যাজিক ম্যাথ, ঠিক আছে? গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা পুরোটাই আছে। 950 পৃষ্ঠার একটা বই, দেখলে বোঝাই যাবে না যে এখানে 950 পৃষ্ঠা আছে, এবং টোটাল সিলেবাসটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ, এবং সর্বোচ্চ কমন পাবেন, গ্যারান্টি, 100% গ্যারান্টি। তাহলে দেখেন এগুলো আছে 446 পৃষ্ঠায় আছে মন্ডোস ম্যাজিক ম্যাথ বইয়ের। তারপর 447 পৃষ্ঠায় যা আছে, এই যে এই বিষয়গুলো দেওয়া আছে সুন্দর করে, এবং এখান থেকে 45তম প্রিলিমিনারি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, 45তম বিসিএসে, যে নিচের কোনটি সরল রেখার সমীকরণ, সবই আজকে লিখে দিব, কোনটা সরল রেখা, কোনটা বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সবই দেখাবো। বৃত্তের সমীকরণের প্রথম কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। যে খেয়াল করে দেখেন, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ, সহগ মানে এই যে সংখ্যা সহগ সমান হতে হবে, সহগ সমান, এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, এটা হবে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। সহগ সমান না হলে বৃত্তের সমীকরণ হবে না, এটা মাথায় রাখেন। তো এটা আবার দেখতে আরেক রকম হয়, এইভাবেও আছে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার এভাবেও পাওয়া যায়, প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, এটা বৃত্তের সমীকরণ। যে খেয়াল করে দেখেন, এখানে কেন্দ্রের স্থানাঙ্ক হলো এইচ কে, কেন্দ্র, এই দেখেন কেন্দ্র হলো এইচ কে, আর ব্যাসার্ধ হলো আর, এই যে ব্যাসার্ধ হলো আর, ব্যাসার্ধ হলো আর একক। তো যদি সে তার কেন্দ্রটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিক বা ঋণাত্মক দিক বা ওয়াই অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক যদি না থাকে, কোনো চতুর্ভাগে যদি না থাকে, মানে মূল বিন্দুতে থাকে, তখন সমীকরণটা হয় শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে জাস্ট এই 2ও থাকলো না, এরকম হয়ে যায়, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমি দেখাচ্ছি। তখন মূল বিন্দুগামী হ্যাঁ, কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত হলে দেখেন, হ্যাঁ, কেন্দ্র মূল বিন্দুতে থাকলে বৃত্তের সমীকরণটা হবে জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সামথিং, ধরেন 100 অথবা 25 বা 16 এরকম থাকবে। এবার দেখেন উপবৃত্ত অধিবৃত্ত আমি আপনাকে 5 মিনিটের মধ্যেই চিনিয়ে দিচ্ছি, বা আরো কম 2-3 মিনিটে চিনিয়ে দিব, আর শেয়ার করতে থাকেন আপনারা। এতে খেয়াল করেন, উপবৃত্ত হবে এই প্লাস সিম্বল থাকবে, কিন্তু দেখেন সহগ অসমান, দেখেন এই যে দেখেন এক্স স্কোয়ারের সহগ হলো 3 আর ওয়াই স্কোয়ারের সহগ 4, কিন্তু প্লাস সিম্বল, এটা হলো উপবৃত্ত। এই দেখেন, আপনি ইন্টারনেটে ঢুকে দেখেন বা এইচএসসি লেভেলের যে বোর্ড বই আছে ওখানে ঢুকে দেখেন উপবৃত্তের সমীকরণটা প্লাস, এই যে এই স্টাইলে থাকে। আর এখানে যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা দেওয়া আছে, এটা হলো মূল বিন্দুগামী, মানে কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। তারপর দেখেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা ভিন্ন, দেখেন ভিন্ন, কিন্তু মাইনাস চিহ্ন, মাইনাস। ঠিক 2 মিনিটের মধ্যে আপনাকে আমি উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত সব চিনিয়ে দিচ্ছি, 2 মিনিটের কম সময়ের মধ্যে। যত মানুষ আছেন সবাই জাস্ট একটু শেয়ার করে দেন। এই দেখেন, মাইনাস থাকলেই অধিবৃত্ত, মনে রাখেন সহগ অসমান, তাহলে উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে। যদি প্লাস থাকে তাহলে উপবৃত্ত, আর যদি মাইনাস থাকে তাহলে অধিবৃত্ত। আর দেখেন একদিকে স্কোয়ার আছে, মানে একটার উপরে স্কোয়ার আছে, দেখেন মানে এক্স স্কোয়ার আছে কিন্তু ওয়াই স্কোয়ার নাই, এক্স স্কোয়ার আছে বাট ওয়াই স্কোয়ার নাই, অথবা ওয়াই স্কোয়ার আছে বাট এক্স স্কোয়ার নাই, এগুলোর নাম পরাবৃত্ত। দেখেন আপনি এখন যে কোনো ইজিলি অ্যান্সার করতে পারবেন, যে কোনো ম্যাথ। এক সময় প্রশ্ন হইতো নিচের কোনটি বৃত্তের সমীকরণ, তো বৃত্তের সমীকরণের আশেপাশে উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো দেওয়া থাকতো, তো সেগুলো থেকে এখন প্রশ্ন হয়। তার মানে ওই সাইড নায়ক অনেক সময় নায়ক হয়ে যায়, ঠিক আছে? ওই যে অপশনের সঠিক উত্তরের আশেপাশে যে অপশনগুলো থাকে সেগুলো এখন প্রশ্ন হয়ে গেছে, মূল প্রশ্ন হয়ে গেছে। তো একসময় বৃত্তের পাশে উপবৃত্তের সমীকরণগুলো দেওয়া থাকতো, সেগুলো নিয়ে এখন প্রশ্ন হয় যে এইটা উপবৃত্তের সমীকরণ কোনটা। তাহলে বুঝতেছেন আপনি, যদি সহগ সমান হয়, আমি আবার বলছি, যদি সহগ সমান হয় তাহলে বৃত্ত, সহগ যদি কম বেশি হয়, ছোট বড় হয়, সহগ ছোট বড় হয় এবং প্লাস চিহ্ন থাকে তাহলে উপবৃত্ত, সহগ যদি ছোট বড় হয়, কম বেশি হয়, সহগ অসমান এবং মাইনাস চিহ্ন, এটা অধিবৃত্ত। আর একদিকে এক্স স্কোয়ার আছে কিন্তু ওয়াই স্কোয়ার নাই, বা ওয়াই স্কোয়ার আছে বাট এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থেকে যে কোনো একটা উপস্থিত আর একটা অনুপস্থিত, সেটার নাম হলো পরাবৃত্ত। কি সহজভাবে শেখা যাচ্ছে, এবং মন্ডোস ম্যাজিক ম্যাথ বইয়ের
47 নম্বর পৃষ্ঠায় খুব চমৎকার ভাবে এগুলো দেওয়া আছে। চলুন আমি আপনাদের একটু সরলরেখা আলোচনা করি, আর কমেন্টস করতে থাকেন, আবার বোঝানোর প্রয়োজন পড়লে আমি আবারও বোঝাবো, কোনো সমস্যা নাই। খেয়াল করে দেখেন, সরলরেখা হবে এরকম এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই যে এই ক্লাস থেকে কমন আসছে, এটা হলো সরলরেখা। এটার নাম কি? এটার নাম সরল রেখা। এটা আসছিল কোথায়? 45তম বিসিএস, একদম লাস্ট বিসিএস পরীক্ষায় এরকম একটা দিয়েছিল, 45তম বিসিএস। এই দেখেন প্রশ্নটা কিরকম ছিল, নিচের কোনটি সরলরেখার সমীকরণ, এই যে এক্স বাই ওয়াই সমান 1/2, যে এটা একটা সরলরেখা। কেন সরলরেখায়? দেখেন 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হবে, এটা 2x, এই দেখেন 2x মাইনাস ওয়াই, যে 2x মাইনাস ওয়াই সমান 0, এটা সরলরেখা। আর যদি দ্বিঘাত সমীকরণ বলেন, দ্বিঘাত, এই দেখেন সরলরেখার দ্বিঘাত সমীকরণ দেখতে একই রকম, অনেকটা মিল, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এই যে খেয়াল করে দেখেন এটা হলো দ্বিঘাত। দ্বিঘাতের আবার সমাধানের সূত্র আছে এবং মূলের প্রকৃতি ওটা আলাদা অধ্যায়, তবে দ্বিঘাত আর সরলরেখা অনেকটা দেখতে একই রকম। দেখেন এবিসি এর একটা বিষয় আছে, দেখেন এবিসি, সরলরেখার সমীকরণও এবিসি, দ্বিঘাত সমীকরণেও আছে কি এবিসি, কিন্তু এটা যেহেতু দ্বিঘাত তার মানে পাওয়ার 2 থাকবে, এক্স চলকের পাওয়ার 2, এটা দ্বিঘাত। আর এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই উপস্থিত থাকবে, ক্লিয়ার? হ্যাঁ, সি লিখে দেন, সবাই সি লিখে দেন, তাহলে আপনি সরলরেখা চিনলেন, আপনি দ্বিঘাত সমীকরণ চিনলেন, আপনি বৃত্ত চিনলেন, আপনি উপবৃত্ত চিনলেন, আপনি অধিবৃত্ত চিনলেন, আপনি পরাবৃত্ত চিনলেন। এই দেখেন, যারা এটা এখনো জানেন না, এইটুকু তো আশা করি বুঝছেন যে সরলরেখা, এটা মনে রাখেন, এই টাইপের যত আছে, মানে এই এবিসি এর মান থাকবে, মানে এ তো আর থাকবে না, এর জায়গায় ধরেন 2, এগুলো বিভিন্ন সংখ্যা আর কি, সংখ্যা সহ। ধরেন বি এর জায়গায় থাকবে, ধরেন 1 -1 ইত্যাদি ইত্যাদি থাকবে। আর দ্বিঘাত সমীকরণ তো এটা আপনি 9-10 এর বইতেই এরকম দেখবেন যে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, কিন্তু দুইটার মধ্যে একটা মিল আছে, এই জন্য আমি কম্পেয়ার করে শিখাইছি আর কি। এটা ধরেন এরকম দেখতে হবে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই যে এবিসি এর মান দেওয়া থাকবে, আর এটা যেমন এবিসি এর মান দেওয়া থাকবে, বুঝতে পারছেন? এই হলো সরলরেখা, এই হলো দ্বিঘাত। আর আমাদের আগের প্রশ্নটা কি ছিল? এই দেখেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, এই দেখেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, সহগ এই যে সংখ্যা দুটো সমান, 2 2 3 3, 2 2 3 3 4 4, এটা হলো বৃত্ত। আর সহগ যদি অসমান হয়, দেখেন সহগ যদি কম বেশি হয়, হ্যাঁ, এবং প্লাস থাকে, এই যে প্লাস চিহ্ন থাকে, প্লাস, তাইলে এটা উপবৃত্ত। এই দেখেন এখানে লেখা আছে উপবৃত্ত, এই যে উপবৃত্ত লেখা আছে, উপবৃত্ত। আর যদি সহগ অসমান হওয়ার পরে মাইনাস চিহ্ন থাকে, দেখেন সহগ অসমান কিন্তু মাইনাস চিহ্ন, মাইনাস, তাইলে কি এটা? তাইলে এটা অধিবৃত্ত। মাইনাস থাকলে অধিবৃত্ত, প্লাস থাকলে উপবৃত্ত, সহগ কম বেশি থাকতে হবে। আর সহগ সমান হলে ওটাই বৃত্ত, আর কিচ্ছু নাই, কোনো প্যাচ নাই, বিশ্বাস করেন আমি যতটুকু বললাম এতটুকু, আপনি খুঁজে আর কিছু পাবেন না। আবার দেখেন এই যে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার সমান 4x বা এক্স স্কোয়ার সমান 4ay, মানে একদিকে স্কোয়ার আছে আরেকদিকে নাই। এই দেখেন এই যে এখানে নিচে দেখা যাচ্ছে না যদিও, এই যে এক্স স্কোয়ার প্লাস 2y, মানে এখানে দেখা যাচ্ছে না, আমি দেখাই, দেখেন এক্স স্কোয়ার, নিচে একটু খেয়াল করে দেখেন, এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস 8x প্লাস 7, অর্থাৎ এক্স এর উপরে স্কোয়ার আছে বাট ওয়াই এর উপরে নাই, এটার নাম পরাবৃত্ত। এইবার লেখেন তো ক্লিয়ার কিনা, এবার লেখেন। আপনি না বুঝে যাবেন কোথায়? আপনি যতই দুর্বল থাকেন, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার আছে ইনশাআল্লাহ। আপনি আমার সাথে লেগে থাকেন, আমার কথা ধরার চেষ্টা করেন, দেখেন আমি কতটুকু বুঝাইতে পারি। আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর দেখা যাচ্ছে, ওকে ফাইন। যেহেতু দেখা যাচ্ছে আমি সামনে যাচ্ছি, দেখেন এবার আরো চমৎকার কিছু বিষয় ক্লিয়ার করে দিই আপনাদের। এই যে বৃত্তের যে সূত্রগুলা যে কোনো এক্সামে কমন পড়বে 100%, এ দেখেন কিছুই নাই, জাস্ট পরিধি, এই পরিধিটা দিয়েই প্রশ্ন থাকে। বৃত্তের উপপাদ্য থেকে অনেক প্রশ্ন থাকে, উপপাদ্য দিয়ে আজকে শুরু করব। আজকে আমরা বৃত্ত সম্পর্কে উপপাদ্য দিয়ে ক্লাস শুরু করব, মেইনলি ম্যাথ করা শুরু করব, তবে সূত্রের ম্যাথগুলো আমরা শেষে গিয়ে পাবো। যেমন বৃত্তের পরিধি 2πr, ক্ষেত্রফল πr স্কোয়ার, সবাই জানি। বৃত্তাংশের দৈর্ঘ্য θ/360 × 2πr, আর বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 × πr স্কোয়ার। এইটার কোনো ব্যাখ্যা দেওয়া লাগবে কিনা একটু কমেন্টস করেন, মানে এই বৃত্তকলার বৃত্তাংশের সূত্রটা কেন এমন হলো, এটার কোনো ব্যাখ্যা চান কিনা আপনারা? সবাই তো মুখস্থ করছেন 9-10, এসএসসি লেভেলের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ বা এইচএসসি লেভেলের হায়ার ম্যাথেও আপনারা শিখছেন, কিন্তু এটার কেন এরকম হইলো, এর ব্যাখ্যা চান কিনা সেটা কমেন্টস করেন। সবাই তো জানে, মুখস্থ করে কম বেশি, হ্যাঁ সবাই জানি আমরা, যারা কম বেশিরভাগই মুখস্থই করি, তাই না? কিন্তু ব্যাখ্যা আছে আমার কাছে। জি স্যার ব্যাখ্যা চাই, একজন লিখছে ব্যাখ্যা চাই। আপনি ইয়েস লেখেন, খালি এত বড় করে লেখেন, ইয়েস লেখেন। কারা কারা ব্যাখ্যা চান? এরকম 10 জন যদি ব্যাখ্যা চায় তাহলে চমৎকার ব্যাখ্যা দিব। 10 জন যদি ইয়েস লেখে তাহলে ব্যাখ্যা দিব, ইয়েস লেখেন। অলরেডি 2 জন বলছে ইয়েস উই ওয়ান্ট, জি স্যার ব্যাখ্যা চাই, এরকম লিখছে। এগুলো তো বইতে আছে, মানে জাস্ট বইতে আছে, কিন্তু এরকম হইলো কেন? এই যে এই সূত্রটা θ/360 কেন হইলো?
এটা চাচ্ছেন কিনা? হ্যাঁ, অলরেডি গুড, 8 জন 9 জন, হ্যাঁ হ্যাঁ বাস 10 জন তো হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এবার দেখেন কেন এরকম হইলো, প্রথমে বোঝার চেষ্টা করেন যে যেহেতু বৃত্ত টোটাল 360-র উপর ডিপেন্ড করতেছে সে, দেখেন বৃত্ত হইলো এই যে এই হলো বৃত্ত, টোটাল কোণ আছে কেন্দ্রে 360 ডিগ্রি। এখন ধরেন এই কোণটা 60 ডিগ্রি, দেখেন এই কোণটা হলো 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, ওকে। এখন এইটুকুর ভিতরে তার ক্ষেত্রফলটা কতটুকু হবে, বা এইটুকু চাপের দৈর্ঘ্য কি হবে, যে এইটুকু চাপের দৈর্ঘ্য কি হবে, তখন আমরা কি করব, এভাবে লিখবো যে 60/360, দেখেন এরকম কেন হইল, 60/360 ইন্টু 2πr। এটার কারণ হলো ধরেন এইটার পরিধি আছে টোটাল কত, ধরেন 120 মিটার পরিধি, ধরেন এটা 120 মিটার পরিধি হলো 120 মিটার, আর এই কোণটা 60 ডিগ্রি আছে, তাহলে 60 ডিগ্রি যদি থাকে আমাদের 1/6 আসতেছে, তাই না? আচ্ছা খেয়াল করেন, এটা 1/6 আসতেছে, তাহলে দেখেন 1/6, তাহলে দেখেন আমরা দেখতেছি চাপের দৈর্ঘ্যটা 20 মিটার। এবার একটু খেয়াল করে দেখেন, চাপের দৈর্ঘ্যটা 20 মিটার। এবার আপনি বোঝার চেষ্টা করেন যে এই টোটাল পরিধিটা ছিল 120 মিটার, যেহেতু কোণটা মোট কোণের 6 ভাগের 1 ভাগে, দেখেন এখানে টোটাল কোণ আছে 360 ডিগ্রি, এইটুকু কোণ যেহেতু টোটাল কোণের 6 ভাগের 1, টোটাল কোণের 6 ভাগের 1, তার মানে এইটুকু চাপের যে দৈর্ঘ্যটা আছে, যে চাপ, এই চাপের দৈর্ঘ্যটা হবে, এটা দিয়ে কিন্তু 45তম মতো একটা প্রশ্ন আসছে, এটা দিয়ে প্রশ্ন আসছে লাস্ট প্রিলিমিনারিতে। দেখেন লাস্ট প্রিলিতে বৃত্ত থেকে 3টা প্রশ্ন আসছে, 3টা 45তমতে। অনেক সময় একাধিক প্রশ্ন থাকে, 2টা 3টা, আমি বিভিন্ন এক্সামে দেখেছি অনেক সময়। এই যে সরলরেখার একটা আসছে, তারপর এটা আসছে, আর একটা আসছে, 3টা প্রশ্ন ছিল। এবার আসেন এই যে দেখেন, তাহলে এই চাপের দৈর্ঘ্য হবে মাত্র 20 মিটার, এবং এইটুকু ক্ষেত্রফল, এই দেখেন এই যে ক্ষেত্রফলটা আমি আপনাকে দেখাচ্ছি, প্রয়োজনে আবারও চিত্র রাখবো, কোনো সমস্যা নেই, আপনি না বুঝে যাওয়ার কোনো উপায় নাই। দেখেন এটা হলো এই কোণটা যেহেতু 6 ভাগের 1, তাহলে আমি লিখবো এই দেখেন 60/360 ইন্টু πr²। খেয়াল করে দেখেন, তাহলে এই কোণটা যেহেতু 6 ভাগের 1 ভাগ, তাহলে এইটুকুর যে জায়গাটা আছে সেটাও টোটাল ক্ষেত্রফলের 6 ভাগের 1 ভাগে, দেখেন 1/6। এখন মনে করেন এটার ক্ষেত্রফল আছে কত, 600, মনে করেন 600 বর্গ মিটার। সাপোজ এটার ক্ষেত্রফল আছে 600 বর্গ মিটার, যেহেতু টোটালটা 600 বর্গ মিটার, মানে এই বৃত্তটা সমান হচ্ছে 600, মানে বৃত্তটা সমান হলো 600 বর্গ মিটার, জায়গা আছে 600, আর এই কোণটা যেহেতু 6 ভাগের 1 ভাগ, তার মানে অবশ্যই এখানে জায়গা আছে মাত্র 100। এই তো আশা করি বুঝে গেছে, দেখেন এইটুকু জায়গা মাত্র 100, এই জন্য কোণের উপরে কম্পেয়ার করতেছে, মানে কোণ যতটুকু টোটাল 360-এর মধ্যে কোণ যতটুকু হবে, কোণের উপর ডিপেন্ড করতেছে এই চাপ কতটুকু হবে আর এই ক্ষেত্রফল কতটুকু হবে। তার মানে এই যে কোণটা, এই কোণটার নাম কেন্দ্রস্থ কোণ, থিটা মানে কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, বৃত্তের কোন চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণকে কেন্দ্রস্থ কোণ বলে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, লাস্ট, এই যে এটা লাস্ট এক্সাম্পল, এইটাতে সবাই ভালো বুঝতে পারবে, দেখেন। আচ্ছা বলেন তো, সবাই একটু কমেন্টস করেন, এই কোণটা কত ডিগ্রি কোণ বলেন, এই যে এই কোণটা কত ডিগ্রি কোণ, এই যে এই কোণটা কত ডিগ্রি কোণ, এটা একটু সবাই কমেন্টস করেন। এই যে এই কোণটা কত ডিগ্রি কোণ, এই যে এটা কত ডিগ্রি কোণ, একটু সবাই কমেন্টস করেন কত ডিগ্রি কোণ। তাইলে আপনার এবার 100% মাথায় ঢুকে যাবে যে আমি কি বলতেছি, 100% মাথায় ঢুকে যাবে। সবাই একটু কমেন্টস করেন, এই কোণটা কত ডিগ্রি, এটা কমেন্টস করেন, সবাই একটু কমেন্টস করেন। 180 ডিগ্রি। তাহলে খেয়াল করেন টোটাল বৃত্তে কোণ আছে 360 ডিগ্রি। দীপুরাম একজন লিখছে যে 180, গুড। হ্যাঁ, এটা যদি 180 হয়, খেয়াল করেন এটা 180, আর টোটাল কোণ আছে কত, 360। তাহলে দেখেন এইটুকু চাপের দৈর্ঘ্য, বুঝতেই পারতেছেন যে এটা ব্যাস, ব্যাস দ্বারা বৃত্ত সমান 2 ভাগে বিভক্ত হয়, মানে ব্যাস দ্বারা, ডায়ামিটার দ্বারা বৃত্ত সমান 2 ভাগে বিভক্ত হয়, এটা তো আমরা জানি। এখন দেখেন তাহলে এইটুকু চাপের দৈর্ঘ্য কি হবে, দেখেন চাপের সূত্র, এটা দিয়ে 45তম প্রশ্ন আসছিল। চাপ সমান আমি লিখবো 180, দেখেন 180/360, তাহলে চাপ, এই কোণটা হচ্ছে অর্ধেক আর কি, অর্ধেক। এখন এখানে টোটাল যে পরিধি আছে, মানে বৃত্তের যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটা যত মিটারই হোক, 100 মিটার হোক, 200 মিটার হোক, তার অর্ধেক সাইজ হয়ে যাবে, দেখেন অর্ধেক হয়ে যাবে, অর্ধেক। খেয়াল করে দেখেন, আশা করি ভালো বুঝছেন, কারণ বুঝাই যাচ্ছে এইটুকু চাপ হবে পরিধির অর্ধেক, আর এইটুকু জায়গা, কতটুকু জায়গা এখানে বলেন, এর জায়গাটা কতটুকু। তাহলে খেয়াল করেন, যেহেতু কোণটা 180, দেখেন এরিয়া হচ্ছে
টোটাল 180/360, যে খেয়াল করেন 360 ইন্টু পাই আর স্কোয়ার, এই দেখেন খেয়াল করেন পাই আর স্কোয়ার, এই দেখেন এটা। তার মানে এখানে যে এরিয়াটা আছে, ক্ষেত্রফলটা আছে, সেটা হলো যে মোট যে ক্ষেত্রফল তার আছে, মোট যে ক্ষেত্রফল আছে তার হাফ হয়ে যাবে, হাফ। কেন হাফ হবে? কারণ কোনটা হাফ আছে, কোনটা হাফ, এই কারণে সবকিছু হাফ, অর্থাৎ চাপ হয়ে যাবে হাফ, ক্ষেত্রফল হয়ে যাবে হাফ। আর কোনটা যদি হয় 6/1 তাহলে সবকিছু হয়ে যাবে 6/1। এই জন্য সূত্রটা হলো θ/360, মানে 360-এ যত কেন্দ্রস্থ কোণ আর কি, যত সবকিছু তত। দেখেন আমার তো মনে হয় যে কারো মুখস্থ করা লাগবে না, কারো মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, দেখেন আমি কিন্তু খুব সহজেই বিষয়টা বুঝিয়ে দিলাম। সব যে কোনো জায়গায় আপনি কমন পেতে পারেন। পরবর্তী নিবন্ধন প্রাইমারির জন্য 100% প্রস্তুত হবে, এসআই পরীক্ষা যত আছে, ঠিক আছে, বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের পরীক্ষাগুলোতে কমন পাবেন। এখন আপনি যতটুকু ধারণা পাবেন তা আপনি বুঝতে পারবেন ম্যাথগুলো, দেখেন। তাহলে যথেষ্ট বুঝছেন, ভালো বুঝছেন, তাই না? ক্লিয়ার লিখছে অনেকেই। অসাধারণ স্যারের অসাধারণ ক্লাস একদম লিখছে। তাহলে যেহেতু আমরা বুঝছি বিষয়টা, এখন আমরা স্পর্শক সম্পর্কে একদম উপপাদ্য দিয়ে শুরু করতেছি আমরা। মনে রাখেন, স্পর্শক সম্পর্কীয় দুইটি নির্দিষ্ট বিন্দুতে কয়টি বৃত্ত আঁকা যায়? খুবই কনফিউজ একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম আজকে। প্রথম প্রশ্নটা খুবই মজার। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়? একেবারে 95%, 90 থেকে 95% মানুষ ভুল অ্যান্সার দেয়। আপনারা অ্যান্সার দেন সবাই। 90 থেকে 95% মানুষ ভুল অ্যান্সার দেয়। যে এটা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, কিছু না, মাত্র দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়? সবাই একটু অ্যান্সার করেন। এখানেই দেখেন কি পরিমাণ ভুল অ্যান্সার করবে মানুষ, কি পরিমাণ ভুল অ্যান্সার করবে। একজন লিখছে ঘ, দীপুরাম লিখছে 1, মানে একটা আঁকা যায়। ঘ লিখছে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়? অসংখ্য। হাফিজুর রহমান লিখছে 1। হ্যাঁ, একটু কমেন্টস নিব, তারপরে আমি দ্রুত টানবো সবকিছু, আপনি অনেক শিখতে পারবেন, অনেক শিখতে পারবেন। আজকে 15 থেকে 20টা ম্যাথ করাবো আমি। একজন লিখছে ক, একজন লিখছে ডি, তার মানে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক আছে? এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো মনে হচ্ছে। একজন লিখছে বি, নানা রকম দুইটা, একজন লিখছে একটি মাত্র আঁকা যায়, একজন লিখছে ডি অসংখ্য। তার কি একটা বিভ্রান্তিকর প্রশ্ন, কি একটা ভেবাচেকা কোশ্চেন। দুইটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়? আমরা কেন এটা বুঝতে পারতেছি না যে বিন্দু দুইটা, কিন্তু বৃত্ত কয়টা আঁকা যাবে? দেখেন কেউ বুঝতে পারছে না। কেউ কেউ হয়তো বলতেছে, বাট ওইরকম তার কাছে তথ্য নাই। আমি জাস্ট একটু দেখাই আপনাকে, এই চিত্রটা একটু খেয়াল করে এবার অ্যান্সার করেন। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, খুব একটু হালকা হয়ে গেছে, যে এত হালকা, তারপরে দেখেন একটু ভালো করে একটু জুম করে দেখেন, আপনি কি বুঝতে পারছেন? এবার অ্যান্সার করেন, দেখেন এবার অ্যান্সার করেন, এবার অ্যান্সার করেন কয়টা, এবার অ্যান্সার করেন দুইটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়? এই দেখেন দুইটা বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়, অসংখ্য অসংখ্য। আপনি একটু খেয়াল করেন, এই দেখেন, আমি একটু দেখে নিচ্ছি, এই দেখেন অসংখ্য আঁকা যায়, অসংখ্য। এই যে অসংখ্য, কিভাবে অসংখ্য? আপনি যদি প্র্যাকটিক্যালি দেখতে চান আমি সেটাও বুঝাইতে পারবো প্র্যাকটিক্যালি। তারপরে এখানে একটা চিত্র দেওয়া আছে যে দুইটা বিন্দু দিয়ে অসংখ্য আঁকা যায়। তারপর যদি আপনি বুঝতে চান যে না আমি কিভাবে আঁকবো, মানে আপনি নিজেই ট্রাই করতে চান, আমি সেই ব্যবস্থা করে দিতে পারবো। তাহলে ইয়েস লেখেন, তাহলে ইয়েস লেখেন। দেখতে চান কিনা যে আপনি বাসায় কিভাবে ট্রাই করবেন, মানে নিজে বোঝার জন্য একদম একটা পেন্সিল কম্পাস নিয়ে, কম্পাস দিয়ে কিভাবে আপনি ট্রাই করবেন, ইয়েস লেখেন। তাহলে দেখেন অসংখ্য, আপনি চিত্রটা দিচ্ছি জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, খেয়াল করে দেখেন অসংখ্য বৃত্ত আঁকা যায়। একজন লিখছে এটা আপনার থেকে শিখেছিলাম, যাক আলহামদুলিল্লাহ। তো না ভুললেই হলো, শিখলেই হবে না, মনে রাখতে হবে। একজন লিখছে আঁকিয়ে দেখান স্যার, এই যে আসল কমেন্ট করছে নীলুফা সুরুজ, ভেরি গুড, সুন্দর কমেন্ট, যে একদম এঁকে দেখান। খালি বললেই হবে না, ম্যাথ আমরা বিশ্বাস করি না, আমরা প্রমাণ চাই, আদালতের মতো প্রুফ করতে হবে, ঠিক আছে? আদালতের মতো প্রমাণ লাগবে আমাদের। এই দেখেন, তাহলে খেয়াল করে দেখেন এখানে এই যে দুইটা বিন্দু, এই যে দুইটা বিন্দু দেখেন, সবাই খেয়াল করেন, দুইটা বিন্দু তো একটা তো আঁকা যাবে, নর্মালি একটা আঁকা যাবে। খেয়াল করেন, ধরেন আপনি এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকলেন, আবার এদিক থেকে একটা বৃত্তচাপ আঁকলেন। তাহলে এদিক থেকে একটা বৃত্তচাপ, ওদিক থেকে একটা বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপ দুইটার যে ছেদবিন্দু থেকে এটার দূরত্ব সমান, এটার দূরত্ব সমান। মানে এখন যদি আপনি বৃত্ত আঁকেন, এখান থেকে আপনি যেই দূরত্ব নিয়ে বৃত্তচাপটা আঁকলেন, একই দূরত্ব নিয়ে তো বৃত্তচাপটা আঁকলেন, তার মানে দূরত্ব তো সমান। এই দেখেন এই দূরত্বটা তো সমান, তার মানে এই ব্যাসার্ধ তো সমান। এখন যদি আপনি এখান থেকে এইটুকু নিয়ে বৃত্ত আঁকেন, অবশ্যই দুটা দিয়ে যাবে। তাহলে আমি যদি এই দূরত্বে একটা ছেদবিন্দু আঁকতে পারি, তাহলে তো আমি আরেকটু পিছনেও আঁকতে পারি। দেখেন আরেকটু বড় নিয়ে এখানে একটা আঁকলাম, এই থেকে এখানে আঁকলাম, মানে সমান সমান করে আঁকলাম। তো ওখান থেকে তো আবার এই দুইটার দূরত্ব সমান। এই দেখেন, এখন আমি যদি বৃত্ত আঁকি, আবার এই দুই বিন্দু দিয়ে যাবে।
আবার আরেকটু বড় নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, তো এখান থেকে যোগ করলে তো দুইটাই সমান হবে, কারণ আমি তো সমান করেই বৃত্তচাপ দুইটা আঁকছি। আবার আমি যদি ডান দিকে এরকম অসংখ্য আঁকতে পারি, বামেও তো পারবো। দেখেন এখান থেকে অর্ধেকের বেশি, দেখেন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এদিক থেকে এদিক দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকলে তাইলে এখান থেকে যেহেতু আমি সমান সমান করে বৃত্তচাপ দুটো আঁকছি, তাহলে এইটুকু দূরত্ব সমান, তার মানে এটাই ব্যাসার্ধ। এখন আমি যদি এইটুকু মাপ নিয়ে বৃত্ত আঁকার চেষ্টা করি, তাহলে তো আবার এই দুই বিন্দু দিয়ে যাবে। একইভাবে যদি আমি এই পিছনে একটা নেই, আবার এই পিছনে আরেকটা নেই বড় বড় করে, তাহলে তো আবারও দেখেন এরকম অসংখ্য বৃত্ত আমি পাচ্ছি, অসংখ্য অসংখ্য। মানে এই দুটা বিন্দু থেকে আমি সমান দূরত্বে বিন্দু নিয়ে একই ব্যাসার্ধ ধরে বৃত্ত আঁকলি, মানে যেহেতু এই বিন্দুটা থেকে দূরত্বটা সমান নিচ্ছি, তাহলে ওইটুকু ব্যাসার্ধ নিয়ে যখন আমি একটা রোটেট করা শুরু করব, সঙ্গে সঙ্গে দুটাকে টাচ করতে থাকবে। এবার দেখেন মাথায় ঢুকছে কিনা, এতগুলো কিন্তু দেখানো সম্ভব না, এতগুলো কিন্তু বিষয়টা বুঝাইতে পারছি আমি কিনা, বুঝাইতে পারছি কিনা। এবার ইয়েস লেখেন। ইয়েস প্রুভ ইট একজন লিখছে, এরকম চিত্র দিয়ে করলে আজীবন মনে থাকবে স্যার। এই যে আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন, আপনি এরকম অসংখ্য, মানে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবেন যেদিকে খুশি। একে যেহেতু দুইটা বৃত্তচাপই সমান সমান আঁকছেন আপনি, কাজে ওই বিন্দু থেকে যদি আপনি বৃত্ত আঁকেন, মানে এই সমান ব্যাসার্ধ নিয়ে, তো দুইটাকে টাচ করতেছে, তাহলে দুইটা বিন্দুতে অসংখ্য বৃত্ত আঁকা যাচ্ছে, সারা জীবন অসংখ্য বৃত্ত আঁকা যাচ্ছে। যদিও আমি একটা একজন লিখছে ইটস অ্যামাজিং, একজন লিখছে গুড। এটার কিন্তু ম্যাক্সিমাম বইতে ভুল ব্যাখ্যা, অনেকে বলে একটা দুইটা এরকম লিখে রাখে। জি স্যার বুঝেছি, অসাধারণ। ঠিক আছে, সুন্দর বুঝতে পারছেন। হ্যাঁ, এভাবে আপনি বাসায় ট্রাই করে দেখেন, প্রচুর রাখতে পারবেন। যদিও বিষয়টা আমি এখানে অলরেডি দেখাইছি, যদি বিষয়টা আনক্লিয়ার, একটু ঝাপসা আছে। চলুন আমরা আরো কিছু প্রশ্ন পড়ি। এই যে একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? কিছু কিছু সব প্রশ্ন এত ব্যাখ্যা দিতে গেলে আমার 2 ঘন্টা সময় লাগবে, যেহেতু নামাজ আছে, কিন্তু আমি খুব শর্ট টাইমে পড়াবো। আমি বলছি তো আপনাদেরকে, আমি মানে আধা ঘন্টার মধ্যে ম্যাথ শেষ করে দিব সব। খেয়াল করে দেখেন, একটি ত্রিভুজ। আচ্ছা, সবার অনুভূতিগুলো আমার খুব ভালো লাগছে। আমি আসলে ক্লাস না নিয়ে মনে হচ্ছে যে খালি কমেন্টস পড়ি, সবার কমেন্টস পড়ি, এত সুন্দর সুন্দর কমেন্টস। আসলে এত সুন্দর সুন্দর কমেন্টস যে আমার আর মনে হচ্ছে খালি কমেন্টস পড়ি। ঠিক আছে, দেখেন একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? এটা দুইটি হবে। এটা আসলে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই। ধরেন এটা একটা বৃত্ত, আর ত্রিভুজ আপনি যেভাবে আঁকেন, ধরেন এটা একটা ত্রিভুজ আঁকছেন, তো দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। আশা করি বুঝে ফেলছেন, এটা আর বেশি ব্যাখ্যা দিব না। আপনি আপনার মতো বিভিন্ন রকম এঁকে দেখেন। ন্যূনতম মানে দুইটা নিচে, অনেকে ভাবতে পারে যে একটা হবে না, মানে ত্রিভুজের বৃত্ত যদি ছেদ করলেই মিনিমাম, মানে এখানে বোঝাচ্ছে মিনিমাম দুইটা হবে, দুইয়ের নিচে হবে না, এটা হবে না, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, কমপক্ষে দুইটা হবে, প্রশ্নটা ছিল এটা, মানে দুইয়ের নিচে হবে না। আশা করি এটা বুঝতে পারছেন, এটা বেশি ব্যাখ্যা দিব না আমি। দেখেন, দুটি পরস্পর ছেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? এটা একটু সবাই কমেন্টস করেন, অ্যান্সার দেন। দুটি পরস্পর ছেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? সাধারণ মানে কমন স্পর্শক। দুইটা বৃত্ত ছেদ করলে কয়টা স্পর্শক আঁকা যায়? এই বৃত্ত সম্পর্কে উপপাদ্যগুলো আছে আমার বইয়ের, মানে মন্ডস ম্যাজিক ম্যাথ বইয়ের 469 নম্বর পৃষ্ঠায়। এই যে 459ও পাবেন, 459 থেকে 469 পর্যন্ত এগুলোতে পাবেন। এখানে প্রায় 8 থেকে 10 পৃষ্ঠা উপপাদ্য নিয়ে আলোচনা করা আছে যে এই বইটাতে। যাদের সামনে আছে দেখেন 458, 59 থেকে শুরু করে এই উপপাদ্যগুলো পাবেন। আমি সংক্ষেপে দেখা দিচ্ছি, আর বাকি আরো যদি শিখতে মন চায় তাহলে বই কিনবেন। আর আপাতত যা দেখাচ্ছি তাতেও প্রচুর ধারণা হয়ে যাবে আপনার। সংক্ষেপে অনেক কিছু একটি দুইটি মানে এখানেও যুদ্ধ শুরু হয়ে গেছে। যাক, এখানেও একটা ক্ষুদ্র যুদ্ধ আর কি। দুটি পরস্পর ছেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? এটার অ্যান্সার হবে দুইটি, চারটি লিখছে। খেয়াল করে দেখেন, বাংলা বুঝতে হবে। সবাই কমেন্টস করেন, একটি দুইটি। মেহেদি হাসান, মহিউদ্দিন, সবার কমেন্টস পড়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমি অ্যান্সারটা বলেই দিই। দুটি পরস্পর ছেদি বৃত্তে দুইটি আঁকা যায়। দেখেন, এটা দুইটি অ্যান্সার। কেন দুইটি? দেখেন, দুইটা বৃত্ত যদি পরস্পর ছেদ করে তাইলে দুইটা সাধারণ স্পর্শক হবে। দেখেন, এই যে দুইটা সাধারণ স্পর্শক হবে, দুইটা হবে মাত্র, দুইটাই। খেয়াল করে দেখেন, দুইটা সাধারণ স্পর্শক। বুঝতেছেন কি না? এই যে একটু খেয়াল করেন, খেয়াল করে দেখেন, দুইটা মানে দুইটা ছেদ করছে। এখন বলেন তো, দুইটা যদি পরস্পরকে ছেদ না করে তাইলে কয়টা হবে? দেখি, এটা পারেন কিনা, এটা পারেন কিনা, এখানে কয়টা সাধারণ স্পর্শক হবে? এই যে এটার অ্যান্সার দেন। দুইটা যদি মানে টাচ না করে পরস্পরকে, তাইলে কয়টা সাধারণ স্পর্শক হবে? সবাই একটু বলেন। এরপরে আমি অনেক বড় বড় ম্যাথ দেখাবো, একটু পরে অনেক বড় বড় ম্যাথ দেখাবো। চাকার অঙ্ক আছে, ঘোড়ার গাড়ি অঙ্ক আছে,
এবং প্রচলিত বইগুলোতে অনেক ভুল শর্টকাট আছে, আজকে সঠিক শর্টকাট পাবেন অনেকগুলা। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আপনাদের একটু বাড়তি সময় দিব, যেহেতু অনেকে বুঝতে চাচ্ছে। এখানে 4টি হবে, ভেরি গুড, এখানে 4টি হবে। দেখেন এই যে এখানে 4টি সাধারণ স্পর্শক হবে, এইটা একটা হবে। এবার ভাবেন, এই যে এইটা একটা হবে, 2টা হবে। তারপর দেখেন এই যে এদিক দিয়ে একটা হবে, এদিক দিয়ে একটা হবে, 3টা হবে। তারপর দেখেন এই দিক দিয়ে একটা হবে, যে 4টা হবে। খেয়াল করেন 4টা হবে, এটা লিখে রাখেন, এখানে উত্তর লিখে রাখেন। 4টি, এখানে লেখেন 2টি, এখানে লেখেন 4টি। হ্যাঁ, এছাড়াও আরো 2টা প্রশ্ন আছে, সেটা হলো 2টি বৃত্ত যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাইলে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। অন্তস্থভাবে স্পর্শ করলে মাত্র 1টি সাধারণ স্পর্শক আঁকা যায়, আর যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে 3টি সাধারণ স্পর্শক আঁকা যায়। এখন যদি দেখতে চান তাহলে সেগুলো দেখাতে পারবো। হ্যাঁ, এই 2টা ক্লিয়ার কিনা আগে সি লিখে দেন। এই 2টা ক্লিয়ার কিনা? হ্যাঁ, দেখেন তাহলে 2টা বৃত্ত যদি ছেদ করে তাহলে 2টা সাধারণ স্পর্শক হয়, আর যদি তারা টাচ না করে সেক্ষেত্রে 4টি সাধারণ স্পর্শক হয়। এখন আপনি যদি আরো দেখতে চান যে তারা যদি অন্তস্থভাবে টাচ করে, অন্তস্থভাবে স্পর্শ করে, যে অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে মাত্র একটা সাধারণ স্পর্শক হবে। লেখেন উত্তর হলো 1টি, দেখেন। আর যদি তারা বহিস্থভাবে স্পর্শ করে, মানে একে অপরকে স্পর্শ করতে হবে, আগেটা ছিল ছেদ করে, আরেকটা ছিল যদি স্পর্শ না করে, এই ক্ষেত্রে এদিক দিয়ে একটা সাধারণ স্পর্শক হবে, এদিক দিয়ে একটা সাধারণ স্পর্শক হবে, এদিক দিয়ে একটা সাধারণ স্পর্শক হবে। উত্তর লেখেন 3টি। তাহলে দেখেন কতটা কনফিউজড প্রশ্নগুলো, মানে সব রকম উত্তরই কিন্তু আছে। দেখেন 1টিও হয়, 3টিও হয়, 2টিও হয়, 4টিও হয়, এবং অপশনে সবগুলো অ্যান্সার থাকে। মানে অপশনে সবগুলো, এই যে এই উত্তরগুলো সবগুলোই থাকে। তখন আপনি কনফিউজ হয়ে যেতে পারেন, এই জন্য ভালোভাবে না শিখলে লস হবে। প্লিজ একটু স্ক্রিনশট দিয়ে নেন। দেখেন যদি অন্তস্থভাবে টাচ করে, মানে অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে 1টি হবে। বহিস্থভাবে স্পর্শ করলে 3টি হবে। আর যদি স্পর্শ না করে তাহলে 4টি হবে। আর যদি ছেদ করে, মানে একটার ভিতরে একটা ঢুকে যায়, তাহলে মাত্র 2টা হবে। ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে দেন। হ্যাঁ, এটা একটু সহজ প্রশ্ন ছিল। এবার আসেন, এই দেখেন আরেকটা প্রশ্ন, এগুলো আসে, এটা নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এপি পি বিন্দুতে স্পর্শক পি এ ও 30 ডিগ্রি হলে এওপি কত? মানে এখন এটা বোঝার জন্য আপনাকে উপপাদ্য বুঝতে হবে যে এপি স্পর্শক, কিন্তু পি বিন্দুতে, কোন বিন্দুতে? পি বিন্দুতে। যে বিন্দুতে স্পর্শক হয় সেই বিন্দুতে 90 ডিগ্রি হয়। আর এ বিন্দু থেকে, তাহলে ওটা যেহেতু 30, তাহলে ওই কেন্দ্রস্থ কোনটা হবে? 60। এই যে 60 ডিগ্রি, এটা হবে 60। এখন বুঝছেন কিনা বলেন? বুঝি নাই। আমি জানি 90% বলবো বুঝি নাই। ফিল করতে হবে বিষয়টা। মানে যে বিন্দুতে স্পর্শক হয় সেটাতে 90 ডিগ্রি হয়। বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়ে যায়, মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর যে বিন্দু থেকে আসছে সেখানে 30 ডিগ্রি, তাহলে ত্রিভুজের বিন্দু আছে 3টা, তাহলে ওই যে ওই কেন্দ্রস্থ কোণটা হবে, কেন্দ্রে যেটা আছে সেটা হয়ে যাবে 60। এখন দেখেন আমি ভালো ব্যাখ্যা দিচ্ছি। একজন লিখছে বুঝি নাই। এই দেখেন চিত্রটা দেখেন, এই যে সবাই চিত্রটা দেখেন। এখানে বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপর এপি স্পর্শক, এ বিন্দু থেকে এপি স্পর্শক। তাহলে লিখে রাখেন বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, মানে এপিও এটা 90। এটা আপনাকে আগে থেকে জানা থাকা লাগবে যে যে বিন্দুতে স্পর্শক হয় সেটা সেইখানে 90 ডিগ্রি কোণ হয় ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি কোণ তৈরি করে। আর এটা 30 বলাই আছে, তো আমরা জানি সমকোণী ত্রিভুজের, মানে যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এটা কত হবে আপনি বলেন? এটা হবে 60 ডিগ্রি হবে, এই যে 60 হবে, এই যে এটা আছে। এবার বুঝছেন কিনা কমেন্টস করেন। মানে এই উপপাদ্যটা জানতে হবে। অনেকেই ভাবতে পারে যে এখানে প্রশ্ন মনে হয় এইটা প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে এই বিন্দুটা। মানে যারা জানবে যে এখানে 90 হয় তারাই কিন্তু এই 60 অ্যান্সার করতে পারবে। তার মানে দেখেন 60 কিন্তু প্রশ্ন না, প্রশ্ন কিন্তু এই 90 মানুষ জানে কিনা। হ্যাঁ লেখেন বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, মানে যে বিন্দুতে স্পর্শক থাকবে স্পর্শকের বিন্দুটা ওই বিন্দুগামী যে ব্যাসার্ধটা আপনি নেবেন, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আঁকলেই অটোমেটিক 90 ডিগ্রি হবে। খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এবার কমেন্টস করেন। এবার খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রশ্ন থাকতেই পারে। স্পর্শক সম্পর্কীয় উপপাদ্য, ঠিক আছে? এগুলো আমার বইতে, মানে মনরোস ম্যাজিক ম্যাথ বইতে আছে। আন্ডারস্টুড একজন লিখছে, পূর্ণচন্দ্র লিখছে ক্লিয়ার। এবার বুঝেছি একজন লিখছে স্যার ভালো লাগে ক্লাসগুলা, আরো ভালো লাগবে। আপনি মনোযোগী হন, আমাদের কথা শুনেন। এবার আসেন চাপ, কেন্দ্রস্থ কোণ এবং অন্তর্লিখিত সম্পর্কীয়, মানে অন্তর্লিখিত চতুর্ভুজ ত্রিভুজ সম্পর্কে কিছু প্রশ্ন আসে, খুবই মজার বিষয়। এই দেখেন এটা 45তম বিসিএস এ আসছিল।
যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, বৃত্তচাপের দৈর্ঘ্য কত? আমি বলছিলাম না যে ওই সূত্রটা দিয়ে আসছে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য, যে চাপের দৈর্ঘ্য আমরা জানি থিটা বাই, দেখেন থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। এবার আসেন, এই থিটার মান হলো 60, আমি যেটা বুঝাইছিলাম যে ওই 60 দিয়েই তো আমি বুঝাইছি আজকে। আর 360 ডিগ্রি বা ডিগ্রি না দেন সমস্যা নাই। আর পাইটাকে আলাদা লেখেন, ইন্টু 2r লেখেন, 2r। এই দেখেন ব্যাস হলো 12 সেন্টিমিটার। তাহলে দেখেন এখানে আছে 1/6, এখানে আছে পাই, আর এই 2r এর মান হলো 12। এবার 6 দিয়ে যদি 12কে কাটেন তাহলে 2, চিন্তা করেন শেষ অঙ্ক এই যে 2 পাই। এভাবে করে ফেলেন আপনি। তার মানে খেয়াল করেন, আবার খেয়াল করেন, এই যে থিটা বাই 360 তার মানে 1/6, এটা আগেই পড়ছি। কিন্তু এখানে আর এর মান বের না করে সরাসরি যে 2 পাই আর যে পরিধি আছে, আপনাকে মনে রাখতে হবে পরিধির ভিতরেই ব্যাস আছে, পরিধির ভিতরেই ব্যাস আছে, মানে 2 পাই আর এর মধ্যে পাইকে আলাদা করলেই 2r হয়ে যায়। তাহলে মনে রাখেন ব্যাসকে পাই দ্বারা গুণ করলে পরিধি হয়, পরিধিকে পাই দ্বারা ভাগ করলে ব্যাস হয়। এটাই আবিষ্কার করেছিল আর্যভট্ট, যে ব্যাস আর পরিধির মধ্যে পার্থক্যই হচ্ছে পাই গ্যাপ, তাদের মধ্যে রেশিও আর কি, ঠিক আছে। ব্যাসকে পাই দ্বারা গুণ করলে পরিধি হয়, পরিধিকে পাই দ্বারা ভাগ করলে ব্যাস হয়। জাস্ট মাথায় রাখেন, খুব সহজে অঙ্ক করতে পারবেন। তো পরিধির ভিতরে ব্যাস আছে। এবার একটু কমেন্টস করেন, আমি নেক্সট ম্যাথগুলো করাচ্ছি। আপনার অনেক বিগত সালের প্রশ্ন সব সলভ করে দিব আজকে ইনশাল্লাহ, আজকে সলভ করে দিব। খুব চমৎকার একটা প্রস্তুতি হবে এবং আপনি 100% কমন পাবেন। এই যে আমি যে সূত্রগুলো দেখালাম, আমি যে সমীকরণগুলো আলোচনা করছি, আমি যে বৃত্তের ডেফিনেশনগুলো দেখাইছি, আপনি দেখেন না, আসলেই কমন, ঠিক আছে। এবং শর্টকাট ট্রিকও পাবেন অনেকগুলা, আরো অনেক উপপাদ্য আছে। ক্লাসটা 4 থেকে 5 বার দেখবেন, 4 থেকে 5 বার দেখবেন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা 43তম বিসিএস এ আসছে। দেখেন বৃত্ত থেকে কত প্রশ্ন আসে, লেটেস্ট সময় আসছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত? খেয়াল করেন, এই যে এক্স কোণটার মান কত, এই যে খেয়াল করেন। তাহলে আমরা জানি এটা একটা এবিসিডি, একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, আর এটা একটা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলো বৃত্তস্থ কোণ, তাহলে এটা 108 হলে এটা 54 ডিগ্রি। দেখেন, আর এ কোণ আর ডি কোণ হলো 180 ডিগ্রি। খেয়াল করেন, তাইলে আমরা জানি দেখেন বিএসি কোণটা হচ্ছে হাফ বিওসি, এটা একটা উপপাদ্য। হ্যাঁ, একই চাপের উপর দণ্ডের মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে সেখান থেকে আমরা এটা পেয়ে গেলাম 54। আবার বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, মানে এ প্লাস ডি, দেখেন এ প্লাস ডি 180 হয়, আবার বি প্লাস সি 180 হবে। তাহলে এ যদি 54 হয়, খেয়াল করে দেখেন, এ যদি 54 হয় তাহলে ডি কত? যে ডি কত? ডি মানে এক্স আর কি, ডি মানে এক্স। ওরা বলছে এক্স এর মান কত, এক্স মানে এখানে ডি বিন্দুতে এক্স কোনটা আছে, মানে এই চিত্রটা প্রশ্নে দেওয়া ছিল, চিত্রটা সহই প্রশ্নটা আসছে আর কি 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। দেখেন, খেয়াল করে দেখেন, বলেন তো এবার বুঝছেন কিনা। দেখেন উপপাদ্য জানলে কত সহজ, 126 ডিগ্রি। কিন্তু আপনি যদি এই উপপাদ্যগুলো না জানেন, যে এটার অর্ধেক হয়, এটা দুইটা যোগ করলে 180 হয়, তাহলে আপনি কিভাবে অ্যান্সার করবেন যে 126 ডিগ্রি? কিভাবে অ্যান্সার করবেন আপনি? এই জন্যই খুব গোছানো পড়া পড়তে হয়। এলোমেলো পড়লে তো কোনো কিছু, এত তথ্য কিভাবে মনে থাকবে? এত উপপাদ্য, বৃত্তের উপপাদ্য সব থেকে বেশি। নেক্সট ম্যাথ, 16 সেন্টিমিটার পরিসীমার একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়, বৃত্তের ক্ষেত্রফল কত? খুবই চমৎকার একটা বিষয়। এটা দ্রুত করতে চাইলে, যেহেতু 16 সেন্টিমিটার পরিসীমা, আপনি দ্রুত চিত্রটা আঁকতে পারেন। দেখেন বৃত্তের ভিতর বর্গ অন্তর্লিখিত, এটা এই ধরনের প্রশ্ন প্রচুর আসে। বৃত্তের ভিতর বর্গ অন্তর্লিখিত, দেখেন এই বর্গটার পরিসীমা হচ্ছে 16 যদি হয় তাহলে বাহুগুলো 4 করে, এইটুকু তো বুঝছি সবাই, বাহুগুলো 4 করে। তাহলে বাহু যদি 4 হয় তাহলে তার কর্ণটা হচ্ছে 4√2, কর্ণ হচ্ছে 4√2, আর এই কর্ণটাই হচ্ছে বৃত্তের ব্যাস। কর্ণটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ দেখেন, বৃত্তের ব্যাসার্ধ হলো এই 4√2 এর অর্ধেক, ব্যাসের অর্ধেক, তার মানে 2√2। তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে সূত্র লিখতে হবে পাই আর স্কয়ার, তার মানে পাই ইন্টু 2√2 হোল স্কয়ার। তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে 2√2 এর বর্গ হলো 8, তাহলে আপনি বিভিন্ন সময় কাজ করতে পারবেন না। 8 এর বর্গমূল 2√2, 18 এর বর্গমূল 3√2, এগুলো জাস্ট আপনি মনে রাখেন। দেখেন অঙ্ক শেষ, আপনি মনে রাখেন 8 এর বর্গমূল 2√2, এর মনে রাখলে অনেক সুবিধা পাওয়া যায় গণিতে। তারপর দেখেন 18 এর বর্গমূল 3√2, এগুলো বিভিন্ন সময় কাজে লাগে যায় এগুলো। হ্যাঁ, 8 এর বর্গমূল তো আমরা অনেকে জানি না, আমরা 9 এর বর্গমূলটা জানি, তাই তো? 9 এরটা জানি, 4 এরটা জানি, এরকম অনেকে 5 এরটা জানে। 3 এর বর্গমূলের মানও মুখস্থ থাকে, 1.7321।
2 এর বর্গমূলটা অনেকের মুখস্থ থাকে 1.4142, 5-এরটাও মুখস্থ থাকে, তা 8-এরটাও মনে রাখেন, আপনি কাজে দিবে। কেমন লাগছে বলেন? বা অনেক ভালো লাগছে ব্যাখ্যাটা, দেখেন। তাহলে পরিসীমা থাকলে বাহু 4, এটা 4√2। তাহলে কর্ণ, এই বর্গের যেটা কর্ণ সেটাই বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক, অর্ধেক, ঠিক আছে। তারপর বৃত্তের যেই নর্মাল যেই ক্ষেত্রফলের সূত্র আছে ওটা দিয়ে করে ফেলবেন। সবাই একটু কমেন্টস করেন ক্লিয়ার কিনা, শুধু সি লেখেন, সি। এই দেখেন, খেয়াল করেন, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? খেয়াল করেন, এই যে এখানে আছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ বর্গক্ষেত্রের যে 4টি বাহু আছে, এটা 35তমতে আসছিল, সেই 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা যে আবদ্ধ অঞ্চল আছে। প্রশ্নটা ভালো করে খেয়াল করেন, মানে বর্গের 4টা বাহু এবং বৃত্ত দ্বারা যে অংশটা আছে, যেটাকে আমরা অনেক সময় বাগানের ওই যে রাস্তার ক্ষেত্রফল বলি, 2টা আয়তক্ষেত্রের বিয়োগফল, এরকম আর কি। বর্গ আর বৃত্তের বিয়োগফল হবে এটার অ্যান্সার। তা আমি একটু দেখাই, চিত্রটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এই যে বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে ব্যাস হলো 4, আর বৃত্তের ব্যাসই হচ্ছে সেই বর্গের কর্ণ। তাহলে আপনি কি লিখবেন? এই দেখেন, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। দেখেন, পাই আর স্কয়ার, এখানে তো ব্যাসার্ধ তো দেওয়াই আছে, তাহলে পাই আর স্কয়ার মাইনাস মাইনাস, আর বর্গের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণ স্কয়ার। এই যে হাফ ইন্টু কর্ণ স্কয়ার, দেখেন কর্ণ স্কয়ার, এই যে কর্ণ, এই যে এই বৃত্তের যেটা ব্যাস সেটাই হচ্ছে বর্গের কর্ণ, আর এটা সূত্র হাফ ইন্টু কর্ণ স্কয়ার। তাহলে দেখেন 4 পাই মাইনাস 8। আর এখানে যেই প্রশ্নটা তারা বললো যে কি বের করতে বলছে মেইনলি, তাহলে খেয়াল করেন কি বের করতে বলছে। তারা বের করতে বলছে এই জায়গাগুলো বের করতে বলছে, যেগুলা, এই দেখেন, খেয়াল করে দেখেন, সবাই খেয়াল করেন, এইগুলা বের করতে বলছে। দেখেন, এই যে এগুলো বের করতে বলছে। আমি সবসময় বলি যে বাংলা ভাষাটা বোঝার চেষ্টা করেন, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন। এই যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের যে 4টি বাহু আছে, এই বর্গের যে বাহুগুলো আছে আর বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চল, মানে এই বর্গের বাহু আর বৃত্তের মাঝখানে যতটুকু পড়ছে, আর দেখেন এইটুকু জায়গা তো বর্গের মাঝখানে পড়ে গেছে, দেখেন এইটুকু জায়গা বর্গের মাঝখানে পড়ে গেছে, আর বর্গ আর বৃত্তের মাঝখানে যতটুকু পড়ছে, যে এইটুকু অনেকে বুঝে না, যে বর্গের বাহু আর বৃত্ত দ্বারা যে আবদ্ধ অঞ্চলে, দেখেন, তার মানে বর্গের বাহু আর বৃত্তের মাঝখানে যতটুকু পড়ছে, আর এটা তো বর্গের ভিতরে পড়ে গেছে। তাহলে দেখেন, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর এর মান তো দেওয়াই আছে, তাই না? একবারে নিমেষে অঙ্ক করা যাচ্ছে, এগুলো অযথায় অনেকে বড় বড় করে শিখায় আর কি, বা বেশি করে লেখা থাকে, এইটুকু লিখলেই হয়ে যাচ্ছে। আর এই যেহেতু ব্যাসার্ধ 2, তার মানে ব্যাস হলো 4, আর যেটা বৃত্তের ব্যাস ওটাই বর্গের কর্ণ, আর এটা একটা সূত্র যে হাফ ইন্টু কর্ণ স্কয়ার। এটার ফুল ব্যাখ্যা মন্ডস ম্যাজিক ম্যাথ বইতে খুব চমৎকার ভাবে দেওয়া আছে, মন্ডস ম্যাজিক ম্যাথ বইটাতে খুব চমৎকার ভাবে দেওয়া আছে। এই যে বর্গের যে সূত্র হাফ ইন্টু কর্ণ স্কয়ার, একটা আছে বাহু স্কয়ার, একটা হাফ ইন্টু কর্ণ স্কয়ার, কিভাবে হইলো সেই ব্যাখ্যা দেওয়া আছে। তারপর কেমন লাগতেছে সবার অনুভূতিটা একটু বলেন। একজন লিখছে অনেক ভালো লাগলো স্যার, এইভাবে কেউ কখনো বুঝাননি। আমি জানি তো যে মনে অনেক জমানো কষ্ট, চাপা কষ্ট, এই জন্যই তো আমি চাচ্ছি যে আপনারা শিখেন এবং মনের কষ্ট দূর করার জন্য আমি আছি তো, মেহু কেন্দ্র যা সম্পর্কে। দেখেন, এবার আরো শর্টকাট পাবেন, সুপার শর্টকাট পাবেন। এখন দেখেন, এখানে আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হইতে জায়ের লম্ব দূরত্ব যদি 3 হয়, তাহলে এই জায়ের দৈর্ঘ্য কত? এখন আপনারা কি চিত্র দিয়ে করে অভ্যস্ত হইলে আমি শর্টকাট দেখাচ্ছি, 5 সেকেন্ডে করতে পারবেন। তো চিত্র দিয়েও করা যায়, চিত্র ছাড়াও করা যায়। এই জায়ের দৈর্ঘ্য হবে জাস্ট, এই দেখেন, জায়ের দৈর্ঘ্য হবে 2 ইন্টু রুট ওভার, খালি এই সূত্রটা লিখবেন, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এই দেখেন, এটা একটা সূত্র। তাহলে 2 ইন্টু 25 থেকে 9 গেলে 16 বর্গমূল 4। এই দেখেন 8 হয়ে গেল, অঙ্ক শেষ। কি রে, কোনো চিত্র আঁকলাম না, এই ফর্মুলায় ট্রাই করে দেখেন। তার মানে এইগুলো সমকোণী ত্রিভুজের 3টা বাহু হয়, এটা হয় অতিভুজ, এটা হয় অতিভুজ, আর লম্ব দূরত্বটা হইল লম্ব। তাহলে অতিভুজ আর লম্ব, আর এই ভূমিটা বের হবে, জায়ের অর্ধেক পরিমাণ বের হবে। তার মানে এই 4 সেন্টিমিটার হলো ভূমি, ঠিক আছে? তাহলে 5 সেন্টিমিটার যদি হয় অতিভুজ, 3 সেন্টিমিটার যদি হয় লম্ব, তাহলে 4 সেন্টিমিটার ভূমি ওই সমকোণী ত্রিভুজের ওই ভূমির ডাবলই হইল, ডাবল পরিমাণ হচ্ছে আপনার এই জায়ের দৈর্ঘ্য। কেমন লাগছে বলেন? আর যদি বলেন বুঝতে চাই, তাহলে এই যে বৃত্ত আঁকতে হবে, বৃত্ত আঁকার পরে জায় আঁকতে হবে, তারপর কেন্দ্র থেকে তার উপর লম্ব আঁকতে হবে, তারপর যে ব্যাসার্ধ আঁকতে হবে, এখানে লিখতে হবে 5, এটা লিখতে হবে 3। তাহলে আমরা জানি 3, 4, 5 যেই অনুপাত আছে, সেই অনুপাত অনুযায়ী এটা হবে 4। এই 4-এর ডাবল নিলেই 4, 4, 8। এই হলো চিত্র আপনাদের। এই যে, তো এত কিছু এটা মনে রাখলেই হচ্ছে যে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, যা আসবে তার ডাবল।
মানে আমি যা চিত্র দিয়ে করতে পারি, আমি যা বুঝি সেটা আমি চিন্তা করি, তো আমি লিখতে পারতেছি। আমার লেখার কি দরকার? মানে আমি যা চিন্তা করি তাই তো আমি লিখি, তো লিখলাম না, চিন্তা করি দাগে দিলাম। আমি যা মাথায় চিন্তা করতে পারি ওটা তো আমি লিখতে পারি। তা আমি যে জিনিসটা লিখতে পারি সেটা আমি ভাবতে পারতেছি, মানে ওই ভাবনা থেকে দাগে দিতে পারতেছি, কারণ আমি জানি যে এই মানটা কিভাবে আসে। এই মানটা আসে এটার বর্গ বিয়োগ এটার বর্গ, এটার বর্গ বিয়োগ এটার বর্গ, রুট ওভার। রুট ওভার মানে পিথাগোরাসের সূত্র সাহায্যে ভূমি বের করে যেভাবে, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে ভূমি। আমার জানি এটা ডাবল হয়, তাহলে আমি 2 লিখে দেন। বুঝে থাকলে আমি আরেকটা অঙ্ক দেখাবো, আরেকটা অঙ্ক দেখাবো, প্লিজ কমেন্টস করেন, সবাই কমেন্টস করেন। বুঝে থাকলে আমি আরেকটা দেখাবো। গট ইট স্যার, চিত্র প্লিজ, চিত্র দেখাইছি তো, এই যে এই কাজটাই ওখানে করছি আমি শর্টকাটে। এখন দেখেন এই প্রশ্নটা আর যেভাবে হয়ে থাকে, সেটা হলো অনেক সময় জায়ের দৈর্ঘ্য দেওয়া থাকে, জায়ের দৈর্ঘ্যটা দিয়ে বলে যে লম্বের দৈর্ঘ্য কত। যেমন জায়ের দৈর্ঘ্যটা যদি 8 দিয়ে দেয়, 8 সেন্টিমিটার দিয়ে যদি বলো তো লম্ব দূরত্ব কত, তখন আপনি এটাকে অর্ধেক করে নেবেন। এটাকে অর্ধেক করে নিয়ে আবার এইটুকু লিখে দিলেই হয়ে যাচ্ছে। এই দেখেন, তখন আপনি লিখবেন রুট ওভার 5 স্কয়ার মাইনাস এই যে 8-এর অর্ধেকের বর্গ, এই যে এটা লিখবেন। তাহলে দেখবেন রুট ওভার 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, সঙ্গে সঙ্গে 3 চলে আসবে। দেখেন, যদি জায়ের দৈর্ঘ্যটা থাকে তাহলে অর্ধেক করে নেবেন। অর্ধেক কেন অর্ধেক করবেন? না, দেখেন জায়ের অর্ধেক পরিমাণ হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি, তাহলে অর্ধেক করে নেবেন। কিন্তু সবসময় রুট ওভার দিয়ে অঙ্কটা করার চেষ্টা করেন, তাইলে আপনি তাড়াতাড়ি করতে পারতেছেন। এবং অনেক সময় 3, 4, 5 সিকোয়েন্সে যদি নাও মিলে আপনি করতে পারবেন, 100% পারবেন। আমি কি বুঝাতে পারছি? তাহলে জায়ের দৈর্ঘ্য যাই থাকুক, যদি বলে 24, তাহলে 24-এর অর্ধেক নেন এবং এই স্টাইলে লেখেন। দেখেন লম্ব বের হয়ে গেছে, আর লম্ব দূরত্ব দেয়া আছে, তাহলে একই স্টাইলে লেখেন, লিখে ডাবল করে দেন। তাহলে জায়ের দৈর্ঘ্য বললে ডাবল হয়, আর জায়ের দৈর্ঘ্য দেওয়া থাকলে সেটা অর্ধেক হয়। দেখেন, ঠিক 5 থেকে 10 সেকেন্ডে হবে, চিত্র ছাড়া হবে, আপনি ট্রাই করে দেখেন। আমার মনে হয় যারা ম্যাথ প্রেমী, মানে ম্যাথ বুঝে ভালো, আমার ভক্ত বা আমার কথা বুঝে ভালো বা ম্যাথ ভালো বুঝে, ম্যাথের ভক্ত, তারা 100% এই ধরনের চিত্র ছাড়া এটা অ্যান্সার করতে পারবে। আপনি আমাকে যে কোনো ম্যাথ দেন, আমি 5 থেকে 10 সেকেন্ডে করে দেখাই কোনো চিত্র ছাড়া। কারণ আমি জানি যে এখানে অতিভুজ সবসময় দেয়া থাকবে, যেটা সবসময় দেয়া থাকবে, হয় লম্ব মিসিং নাইলে জায়ের দৈর্ঘ্য মিসিং। তাহলে লম্ব দেয়া থাকলে আমি রুট ওভার এটা লিখে 2 দ্বিগুণ করে দিব, জায়ের দৈর্ঘ্য বের হয়ে যাবে। আর যদি জায়ের দৈর্ঘ্য দেয়া থাকে, আমি অর্ধেক করে দিয়ে, সবসময় একই কাজ, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, নাইলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তবে এটা অর্ধেক করে নিব। দেখেন অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। এবং কোনো 3, 4, 5 সিকোয়েন্স যদি নাও মিলে, তাও আমি অঙ্কটা করে দেখাতে পারবো। আপনি উল্টা পাল্টা দেন বিভিন্ন সংখ্যা দিয়ে, তাও রুট আসুক বা যেটাই আসুক, কিন্তু সিস্টেম থাকবে, এটা কোনো চিত্র লাগবে না। তাহলে খেয়াল করেন, এই যে এটা কোন বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম, বৃত্তের ব্যাসার্ধ 10 হলে ওই জায়ের দৈর্ঘ্য কত? একই রকম প্রশ্ন, কিন্তু একটু আনকমন। দেখেন এখানে বলতেছে যে, দেখেন ওই প্রশ্নটাই আছে। দেখেন এই ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, এই যে 10, তাহলে এই লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে অর্ধ যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম, মানে এই যে জায়ের অর্ধেকের থেকে এটা 2 কম, তার মানে এটা যদি x হয় তাহলে এটা x মাইনাস 2। তাহলে এখন পিথাগোরাসের সূত্র দিয়ে আমি মান বের করতে পারবো, কিন্তু আমরা যেহেতু জানি অলরেডি 6 আর 10 হয়, মানে 6 আর 10 একটা ফিক্সড, 3, 4, 5-এর ডাবল সমকোণী ত্রিভুজের বাহু হয়, তাহলে এটা 6, এটা 8 হবে। দেখেন আমরা এটার মান লিখে দিব 6। আপনার মন চাইলে আপনি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার দিয়ে করতে পারেন অঙ্কটা দেখেন খুবই আনকমন। 6 হলে এটা 8, আর 8-এর ডাবল, এই যে আগেই তো বলছিলাম এটা সবসময় ডাবল হয়, 16। এই যে দেখেন, একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই কিন্তু হয়। আমরা জানি যে 6 আর 10 ফিক্সড, তাহলে এখানে যেহেতু বলে দিছি একজনের থেকে একজন 2 কম, আর এটা যেহেতু 10, তাহলে বুঝছেন কিনা সবাই একটু কমেন্টস করে দেন। একটা 10 হলে একটা 6, একটা 8, আর এই 8-এর ডাবল হবে 16। এই যে তাহলে এইভাবে একটু আমরা কমন সেন্স অ্যাপ্লাই করব। ওকে থ্যাঙ্কস, একজন লিখছে, তার মানে খুশি হয়েছে। আচ্ছা, এবার দেখেন এই যে একটা প্রশ্ন, দেখেন এটা আরো আনকমন। 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, খেয়াল করে দেখেন, ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি এককেন্দ্রিক বৃত্তের মানে দুইটার কেন্দ্র একই, বৃহত্তরটির একটি যায় ক্ষুদ্রতরটির স্পর্শক। এই ধরনের প্রশ্ন পড়ার পরে অনেকেই আত্মহত্যা করতে পারে। দেখেন ওই জায়ের দৈর্ঘ্য কত, দেখেন ওই স্পর্শক হলে ওই জায়ের দৈর্ঘ্য কত। সব সময় জায়ের দৈর্ঘ্য বলতেছে, কিন্তু এই দিয়ে কিন্তু আমি একটু ধীরে ধীরে ক্রিটিক্যাল লেভেলে চলে আসছি, টাফ। দেখেন
3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি এককেন্দ্রিক বৃত্তের বৃহত্তরটির একটি জায়গা ক্ষুদ্রতরটির স্পর্শক, মানে বড়টার যে জায়গা সেটা ছোটটার স্পর্শক, ওই জায়ের দৈর্ঘ্য কত একটু খেয়াল করে দেখেন। চিত্রটা আমি এখানে আগেই দিয়ে দিচ্ছি যাতে সময়টা সেভ হয়, যে আমি জানি যে সবাই নামাজের সময় হবে। দেখেন খেয়াল করেন, তাহলে এই দেখেন এক কেন্দ্রিক বৃত্ত, তাহলে বড়টার জায়ের দৈর্ঘ্য ছোটটার স্পর্শক, ওকে, ওই জায়ের দৈর্ঘ্যটা জানতে চাচ্ছে আগের মতোই। একটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটারে দেখেন, তাহলে বড়টার ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয়, দেখেন এই বড়টার হলো 5 আর এই ছোটটার হলো 3, তাহলে 3 4 5, এ দেখেন এইটুকু আসতেছে 4, তাহলে বাকিটুকু আসতেছে 4, এই যে 8, অঙ্ক শেষ। কিন্তু পড়তে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছিল বিষয়টা কিন্তু ক্রিটিক্যাল আসছে, কিন্তু একটু বুদ্ধি করলেই সহজ হয়ে যাচ্ছে। আমি আবার বলতেছি, এইটার ব্যাসার্ধ বড়টার ব্যাসার্ধটা আপনি নিলেন, এই দেখেন দুইটা এক কেন্দ্রিক, ভালো করে পড়ে দেখেন, এক কেন্দ্র একই জায়গায়, এক কেন্দ্রিক দুইটা বৃত্ত, বড়টার ব্যাসার্ধ হচ্ছে 5 আর ছোটটার ব্যাসার্ধ হচ্ছে 3। এই ছোটটার ব্যাসার্ধ হচ্ছে এই লম্ব আর কি, ওই সমকোণী ত্রিভুজের লম্ব, আর বড়টার ব্যাসার্ধ হচ্ছে অতিভুজ। আর এই একটা বৃত্তের যে বড়টার যে জায় বলতেছে সেটা ছোটটার স্পর্শক, সেই জায়ের দৈর্ঘ্য কত? তাহলে খেয়াল করে দেখেন, এই 3 4 5 যেটা আমরা জানি যে রুট ওভার আগের মতো রুট ওভার 5 স্কোয়ার, এই যে এইটুকু রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে আসবে 4, আর এই 4-এর ডাবল, এই যে একটু আগে যে সূত্রটা দিলাম, একে 2 দিয়ে গুণ করে দেন, সেই সূত্র। মানে একই প্রশ্ন কিন্তু একটু পেঁচানো ছিল আর কি। আশা করি এখানে আর কোনো প্রশ্ন থাকবে না। এটা ভিডিওটা দেখেন ভালো করে। অসাধারণ লিখছে। হ্যাঁ, 8-10 মিনিটে হয়ে যাবে, আর অল্প কিছু ম্যাথ। বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলে বৃত্তের পরিসীমা কত? তাহলে খেয়াল করেন, আপনি লিখবেন পাই আর স্কোয়ারে, দেখেন পাই আর স্কোয়ার সমান 18 পাই, ঠিক কিনা? তাহলে পাই কাটা, তাহলে আর স্কোয়ার সমান 18। আমি একটু আগে বলছিলাম যে মানটা মুখস্থ রাখেন, আর এর মান 3√2। এবার বলতেছে 2 পাই আর, মানে বৃত্তের পরিসীমা হলো 2 পাই আর, দেখেন তাহলে এই 3√2 সাথে জাস্ট 2 পাই গুণ হবে। 2 পাই যদি গুণ হয় 3 দুগুণে 6√2 পাই। দেখেন কতক্ষণ লাগছে বলেন? আসলে ম্যাথ বুঝাইতে সময় লাগে, করতে সময় লাগে না। ধরেন আমি 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 15-20 সেকেন্ডে অঙ্ক করে ফেলতেছি, কিন্তু বুঝাইতে সময় লাগতেছে, তাই না? এতগুলো ম্যাথ তো আমার এই 20টা ম্যাথ 20 মিনিটও লাগার কথা না, 30 সেকেন্ড করে লাগলে তো 10 মিনিটে হয়ে যাওয়ার কথা, কিন্তু বুঝাইতে সময় লাগে। আশা করি বুঝতে পারছেন, এটা পারবেন এগুলা। আমি দেখি এই ধরনের প্রশ্ন এটা আসছিল বিগত সালে। এইটা আসলে কি বলবো, বৃত্তের ব্যাস ব্যাসার্ধ এভাবে থাকে 3 গুণ 4 গুণ, যেমন 42তম বিসিএস ডাক্তারদের আসছিল করোনার মধ্যে আর কি। করোনার মধ্যে স্পেশাল বিসিএস যেটা হয়েছিল, বিশেষ বিসিএস, ওখানে আসছিল এটা 3 গুণ হলে কত গুণ, এটা মনে রাখেন 9 গুণ। ব্যাস ব্যাসার্ধ যাই থাকুক, লেখেন ব্যাস ব্যাসার্ধ, হ্যাঁ মন্ডলস ম্যাজিক ম্যাথ বইতে চমৎকার ভাবে দেয়া আছে। ব্যাস ব্যাসার্ধ বনাম ক্ষেত্রফল, খেলা হবে এই যে খেলা, যদি এখানে 2 গুণ বাড়ে সঙ্গে সঙ্গে এখানে 4 গুণ বাড়বে, এটাই খেলা, এই যে 4 গুণ বাড়বে, ঠিক আছে? যদি বলে এখানে 3 গুণ বাড়বে সঙ্গে সঙ্গে এখানে 9 গুণ হয়ে যাবে। তাহলে বলেন তো এখানে 5 গুণ বাড়লে কি হবে? এখানে 25 গুণ, 4 গুণ হলে 16 গুণ, মানে বর্গ হয়ে যাবে। ক্ষেত্রফলে সবসময় স্কোয়ার হয়ে যায়। এইটিগুলো আমার বইতে দেয়া আছে সুন্দর করে, দেখেন। আরো কি প্রশ্ন আছে? চাকার অঙ্ক চলে আসছে। একটি চাকার পরিধি 5 মিটার, পরিধি 5 মিটারে দেখেন 2 পাই আর 5 মিটার, 20 মাইল পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে দেখেন ঘূর্ণন, এটা সূত্র, ঘূর্ণন সমান দূরত্ব, দেখেন দূরত্ব ডিভাইড পরিধি, এই যে পরিধি, এটা হলো সূত্র পরিধি, কিন্তু এরা বলতেছে কতবার ঘুরবে। তাহলে দেখেন দূরত্ব হচ্ছে 20 মাইল, এই যে এখানে ঝামেলাটা হয়েছে, এই দেখেন মিটার আর মাইলের সম্পর্ক কি? তাহলে এই যে 20 মাইল, 1 মাইল সমান 1.6 কিলোমিটার, এটা মাথায় রাখতে হবে, 1.6 কিলোমিটারে দেখেন। তাহলে 20 মাইলে এত কিলোমিটার, আর প্রতি কিলোমিটার মানে 1000 মিটার, এরপরে আপনি 5 মিটার দিয়ে ভাগ দিলেন। চিন্তা করেন, জানি না অনেকে বুঝছে কিনা। দেখেন 1 মাইল, এই দেখেন আমি লিখে দিচ্ছি, 1 মাইল সমান 1.6 কিলোমিটার, এগুলো পরিমাপের তথ্য। আবার 1 কিলোমিটার সমান 0.62 মাইল, দেখেন 62 মাইল, এগুলো আমার বইতে খুব সুন্দর করে দেয়া আছে, অতি সত্বর সংগ্রহ করে নেন, ব্যাপক শিখতে পারবেন। এই দেখেন, তাইলে আমরা জানি যে কিলোমিটারের সাথে মিটারের সম্পর্ক, এই দেখেন মিটারের সাথে মাইলের সম্পর্ক না, কিলোমিটারের। তাহলে মাইলকে আগে কিলোমিটার বানাইতে হবে। তাহলে 20 মাইল সমান 20 ইন্টু 1.6 কিলোমিটার, আর প্রতি কিলোমিটার 1000 মিটারের সমান। আশা করি এবার আর বুঝতে বাকি রইল না। এদিকে 4, তাহলে খেয়াল করেন 4 ষোলং 64 পরে 3টা শূন্য, কিন্তু যেহেতু এক ঘর আগে দশমিক, শেষ অঙ্কই দেখেন এই যে এখানে দশমিক দিয়ে শূন্য, দেখেন, হ্যাঁ এই দেখেন এই যে প্রথমটা অ্যান্সার।
লাস্ট প্রশ্ন, লাস্ট, আজকের লাস্ট। চমৎকার একটা ব্যাখ্যা দিলাম। এরকম মাইল থাকলে তো আপনি বিপদে পড়ে যাবেন, মাইল এবং মিটার থাকলে তো বিপদে পড়ে যাবেন। এই দেখেন বিশাল একটা সমস্যা দূর করে দিয়ে গেলাম আজকে। মনে রাখেন এই সময়টা যে মাইল এবং মিটার, তো আপনি তো বিপদে পড়বেন, কিভাবে অ্যাডজাস্ট করবেন? আপনি জানেন কিলোমিটারের সাথে মিটারের সম্পর্ক, কিন্তু মাইলের সাথে কিলোমিটারের যে সম্পর্ক এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং খেয়াল রাখলেই হবে না, এটা প্রপার ইউজ করতে হবে। যে লাস্ট প্রশ্ন, একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার এবং পিছনের চাকার পরিধি 6 মিটার, কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকাটি পিছনের চাকা থেকে 100 বার বেশি ঘুরবে? এটার সূত্রটা হবে দেখেন, আপনার দূরত্ব, কত দূরত্ব অতিক্রম করলে, দেখেন দূরত্ব, এইটার অ্যাকুরেট ফর্মুলাটা কোথাও নাই, আপনাকে মনে রাখতে হবে পরিধিদ্বয়ের গুণফল। এই দেখেন পরিধিদ্বয়ের গুণফল ডিভাইড পরিধিদ্বয়ের বিয়োগফল। কেন এরকম হইলো সে ব্যাখ্যা আমি দিতে পারবো, শুধু যে আবিষ্কার করেছি এরকম না। আমি জানি যে মুখস্থ করতে বললে অনেকেই বিপদে পড়ে, কারণ হুট করে একটা সূত্র দিলেই সবাইকে মুখস্থ করতে হয়, তাই না? তো মুখস্থ করতে গেলে সবার ভালো লাগে না, যে না বুঝে কেন মুখস্থ করবে, এই জন্য ব্যাখ্যা দিতে হয়, কিন্তু সময়টার সংকট আর কি। তাহলে দেখেন পরিধিদ্বয়ের গুণফল আর নিচে পরিধিদ্বয়ের বিয়োগফল ইন্টু ঘূর্ণন, নিচে 100 বার বেশি ঘুরবে। তাহলে এখানে 2, দেখেন উপরে 24, সূত্রটা আপনার লেখা লাগবে না, জাস্ট উপরে গুণ নিচে বিয়োগ, এটা মাথায় রেখে, নাহলে অঙ্কটা মিলবে না। এটা হয়তো কাকতালীয় মিলে যাবে, কিন্তু আপনি 5, 7, আপনি যদি 5 আর 7 নেন আর এখানে 10 বার নেন, দেখবেন শুধু লসাগু করলে অঙ্কটা মিলবে না, এর নিচে বিয়োগ করা লাগে, বিয়োগ করলে অঙ্কটা মিলবে। দেখেন 1200 মিটার, মানে যে এটা আর কি, মানে 1200 মিটার আর কি, হ্যাঁ 1200 মিটার, এই দেখেন 1200 মিটার, 1200 মিটার মানে 1.2 কিলোমিটার। যদি ব্যাখ্যা চান তাহলে 1 মিনিটে দেওয়া যাবে একটা ব্যাখ্যা, যে সত্যিই কেন হইলো। আসলে এই 1200 মিটার যেতে, দেখেন আমি একটা নোটে দেখাই, হ্যাঁ লাস্ট পেজে দেখাই, নোটে দেখাই যে, আচ্ছা দেখেন পরবর্তী পেজে দেখাই, এই 1200 মিটার যেতে যেটা 4 মিটার পরিধির চাকা, 4 মিটার পরিধির চাকা, সেটা ঘুরবে 300 বার, 300 বার ঘুরবে, এটা সূত্র। মানে দেখেন বার কতবার ঘুরতেছে, দূরত্ব বাই পরিধি। আর এই 1200 মিটার যেতে যেটা 6 মিটার পরিধির চাকা, সেটা ঘুরতেছে 200 বার, তাহলে 100 বার বেশি হইলো। এই দেখেন খেয়াল করে দেখেন, তাহলে 100 বার বেশি হয়েছে, মানে এই 6 মিটারটা 200 বার আর 4 মিটারটা 300 বার, তাহলে এখানে 100 বার বেশি হয়েছে। ক্লিয়ার? 100 বার বেশি হয়েছে। এবার দেখেন আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখেন প্রথম চাকা, ছোট চাকা, তারপর দ্বিতীয় চাকা বড় চাকা, মানে সামনের গুলো ছোট থাকে, ধরেন এটা 5 মিটার, এটা 7 মিটার, আর বেশি ঘুরে, দেখেন কত দূরত্ব গেলে বেশি ঘুরবে 10 বার। দেখেন অঙ্কটা দেখেন, আমি যে শর্টকাটটা দিলাম, আমার শর্টকাটে অঙ্কটা হবে 5 × 7, নিচে হবে 7 - 5 ইন্টু সেই 10। তাহলে দেখেন এখানে আমার আসতেছে, এই যে 5 × 7 = 35, আচ্ছা 35, আর নিচে আসতেছে 2 × 10, তাহলে এখানে 5, হ্যাঁ তাহলে 150, 175 মিটার। তাহলে অ্যান্সার হলো 175 মিটার। আমি সত্যি দেখবো যে এই সূত্রটা সঠিক কিনা, এটা টেস্ট করে আপনাদের দেখাচ্ছি, আমি টেস্ট করে দেখাচ্ছি। দেখেন হ্যাঁ সবাই তো সূত্র দিয়ে বিদায় নিচ্ছে, কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি যে সূত্রটা সঠিক এবং এটা সত্যি কাজ করে কিনা বা ব্যাখ্যাটা কি। তাহলে দেখেন 175 মিটার যেতে, দেখেন 175 মিটার যেতে যেটা 5 মিটারের চাকা, সেটা কয়বার ঘুরে? দেখেন 3 × 5 = 15, হাতের হলো 2, 5 × 5 = 25, 35 বার ঘুরে। দেখেন আর 175 মিটার যেতে যেটা 7 মিটারের চাকায়, দেখেন 7 × 2 = 14, হাতের হলো 3, 35, 5 × 7 = 35, তাহলে বড়টা ঘুরে 25 বার, বড়টা ঘুরে 25 বার, ছোটটা ঘুরে 35 বার। এই 35 বার আর 25 বার, তার মানে 10 বার বেশি ঘুরে। এই দেখেন অঙ্ক মিলে গেছে। এইভাবে আপনি কিভাবে অঙ্ক তৈরি করবেন সেটাও আজকে শিখিয়ে দিয়ে গেলাম। নিজে এভাবে ধরবেন, একটা 4 মিটার, একটা 8 মিটার, অথবা একটা 4, একটা 5, একটা 8 ধরবেন, আর এখানে নিজের সুবিধা মতো ধরবেন যে 5 বার বেশি ঘুরে, 20 বার বেশি ঘুরে। ক্লিয়ার? একটা 6 মিটার, একটা 8 মিটার, আমি শিখিয়ে দিচ্ছি 6 মিটার 8 মিটার কত দূরত্ব গেলে মাত্র 5 বার বেশি ঘুরবে। আপনি এভাবে ট্রাই করে দেখেন এবং আপনি ভাগ করে দেখেন যে সত্যি অঙ্কটা মিলে কিনা। এর থেকে ভালো ব্যাখ্যা বাংলাদেশে তো পাবেনই না, ইউরোপ কান্ট্রিতেও পাবেন না। বলেন সুবহানাল্লাহ, বলেন সবাই সুবহানাল্লাহ বলবেন, এবং মনে রাখেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, তাইলে তো এগুলো পাবেন, তাই না? আজকে সুস্থ আছি বলেই তো আমি এভাবে পড়াইতে পারলাম, অল্প সময়ের মধ্যে বৃত্তের সবকিছু দেখালাম, একটা কনফিউজ প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়ে গেলাম, প্লাস এভাবে কিভাবে ম্যাথ তৈরি করতে হয় সেটাও শিখে দিয়ে গেলাম। এবং এই ভুল ভ্রান্তিগুলো বিভিন্ন বইতে সব ভুল দেওয়া, শুধুমাত্র আমার বইটা যেটা মন্ডলস ম্যাজিক ম্যাথ, এখানেই এটা একদম সহি শুদ্ধভাবে, মানে হ্যাঁ 100% অ্যাকুরেট ভাবে এটা দেওয়া আছে। আজ একটুও কথা বাড়াবো না। আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করবেন, যে যখনই ভিডিওটা দেখবেন সবাই কমেন্টস করবেন। আমি বিদায় নিচ্ছি,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ।